আসসালামু আলাইকুম। আমি তনু। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে কনফার্মেশন। আপনাদের ফার্স্ট ইয়ারে এটা কনফার্মেশন এই টপিকটা আপনারা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে সেকেন্ড ইয়ারে আপনাদের স্টেরিও যে কেমিস্ট্রি রয়েছে ওই সাবজেক্টটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? এবং আর এই কনফার্মেশন টপিকটা আপনারা ভিজুয়ালাইজ করতে পারেন না বলে আপনাদের কাছে অনেক কঠিন মনে হয়। আমি আমার সাধ্য মতন চেষ্টা করব আপনাদেরকে ভিজুয়ালাইজড করে করে বোঝানোর জন্য। দেখবেন এই টপিকটা আপনাদের কাছে এত সহজ হয়ে যাবে পরবর্তীতে। আপনাদের এখান থেকে আপনারা এই জায়গাটা অনেক ভালো পারবেন, আর কোনো সমস্যা হবে না। চলেন এখন এই কনফার্মেশন টপিকটা আমরা শুরু করতেছি। কনফার্মেশন কাকে বলে এবং কত প্রকার। প্রথম ভিডিওতে আমাদের এটা থাকবে যে কনফার্মেশন কি, কনফার্মেশন কত প্রকার এবং কি কি। চলেন এখন আমরা প্রথমে যাই সংজ্ঞাতে, কনফার্মেশনটা কাকে বলে। ঠিক আছে, দেখেন বলা হচ্ছে যে যৌগের অণুতে বিদ্যমান পরমাণু বা গ্রুপসমূহ, যৌগের অণুতে বিদ্যমান পরমাণু বা গ্রুপসমূহের বিভিন্ন আপেক্ষিক অবস্থা কার্বন কার্বন একক বন্ধনের ঘূর্ণনের ফলে সৃষ্টি হয়, তাকে কনফার্মেশন বলে। আমি জানি না আপনারা বুঝছেন কিনা বা মাথার উপর দিয়ে গেছে কিনা। এখন আমি আমার মতন বোঝানোর চেষ্টা করছি। দেখেন, একটা যৌগ তৈরি করতে গেলে অবশ্যই অণুর প্রয়োজন। হ্যাঁ, অণুতে কি থাকবে? বিভিন্ন ধরনের পরমাণু থাকতে পারে, গ্রুপও থাকতে পারে। তাহলে বলা হচ্ছে যৌগের অণুতে বিদ্যমান পরমাণু বা গ্রুপ সমূহ। হ্যাঁ, তাহলে যৌগ তৈরি করতে আমাদের অণু প্রয়োজন। অণুতে কি থাকবে? বিভিন্ন পরমাণু থাকবে এবং গ্রুপ থাকবে, এর বিভিন্ন একটা অবস্থান থাকবে, অর্থাৎ অণুগুলো কোন জায়গায় অবস্থান করছে, হ্যাঁ, ওটা তোর একটা নির্দিষ্ট অবস্থান থাকবে। তা যদি ওই আপেক্ষিক অবস্থা যদি কার্বন কার্বন একক বন্ধনের ঘূর্ণনের ফলে সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে কনফার্মেশন। এখন দেখেন আমি আপনাদের ভিজুয়ালাইজ করার চেষ্টা করি কনফার্মেশনটা কি। আর সহজভাবে কনফার্মেশন যদি আমি বলতে যাই তাহলে বলা হয় যে অণুর যে কার্বন কার্বন একক বন্ধনের ঘূর্ণনের ফলে যে অবস্থার পরিবর্তন হয় তাকে কনফার্মেশন আমরা বলে থাকি। এখানে কিন্তু কার্বন কার্বনের ভিতরে একক বন্ধন অবশ্যই থাকা লাগবে, না হলে কনফার্মেশন হবে না। এই যে একক বন্ধনের ঘূর্ণনের ফলেই এই কনফার্মেশনটা সৃষ্টি হয়। তাহলে দেখেন, খেয়াল করেন, এটা আমি আমার মতন করে সাজিয়েছি। এটার নাম দিচ্ছি আমি ইথেন, কারণ এ একটা কার্বন রাখছি আর এ একটা কার্বন রাখছি। আর দেখেন বিভিন্ন কালারের হাইড্রোজেনগুলো আমি দিয়েছি, কারণ এখানে আমাদের যে কনফার্মেশনের দুই প্রকার রয়েছে সেটা বোঝানোর জন্য আমার এই বিভিন্ন কালার দেওয়ার প্রয়োজন হলো, নাইলে একরকম কালার দিলে কোনো সমস্যা হতো না। ঠিক আছে, তাহলে এই বিভিন্ন কালার দেওয়ার কারণ কি? আপনারা অনেকেই বলবেন তাহলে একই জিনিস যখন দিলেন সবই এক কালার দিতে পারতেন, কিন্তু না, আমার বোঝানোর স্বার্থে আমি বিভিন্ন কালার দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখেন বলা হচ্ছে এই একটা অণু, ঠিক আছে, না একটা যৌগ, এই যৌগতে কি আছে? বিভিন্ন ধরনের অণু আছে। ঠিক আছে, এ একটা কার্বন, এ একটা কার্বন। ঠিক আছে, এই কার্বনে আবার বিভিন্ন পরমাণু বা গ্রুপ আছে। দেখেন তো, এই কার্বনে 3টা হাইড্রোজেন পরমাণু আছে, এখানে কোনো গ্রুপ নেই। হ্যাঁ, এখন দেখেন এ একটা কার্বন, এখানেও 3টা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে বলা হচ্ছে যৌগের অণুতে বিদ্যমান পরমাণু বা গ্রুপ, গ্রুপ যেহেতু নাই সেহেতু এখানে পরমাণু আছে। এবার বলছে এর বিভিন্ন আপেক্ষিক অবস্থা। দেখেন এই যে অণুরে যে কার্বন কার্বন একক বন্ধন রয়েছে এর অবস্থান দেখেন, এর কি অবস্থান রয়েছে? এক একজনের নির্দিষ্ট অবস্থানে রয়েছে। এই অবস্থান যখন এই কার্বন কার্বন একক বন্ধনে যখন ঘূর্ণন করব, অর্থাৎ মনে করেন এটা আমার ফন কার্বন আর এটা হচ্ছে আমার ব্যাক কার্বন। হ্যাঁ, তাহলে আমি মনে করেন এই ফন কার্বনকে স্থির রেখে ব্যাক কার্বনটা যদি ঘুরাইতে থাকি, এই কার্বন কার্বন একক বন্ধনের কি হচ্ছে? ঘূর্ণনের সৃষ্টি হচ্ছে। তখন দেখেন অবস্থার কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল না? যে এই পরমাণুর আপেক্ষিক অবস্থার কি হলো? পরিবর্তন হলো। অর্থাৎ এই যে পরিবর্তন হলো এটাকেই বলা হচ্ছে কনফার্মেশন। আর সহজভাবে যদি বলতে যাই তখন বলা হবে যে কার্বন কার্বন একক বন্ধনের ঘূর্ণনের ফলে যে অবস্থার সৃষ্টি হবে তাকে আমরা কি বলে থাকবো? তাকেই আমরা কনফার্মেশন বলে থাকবো। অবশ্যই মনে রাখতে হবে যে কার্বন কার্বনের ভিতরে একক বন্ধন থাকতে হবে। আর এই একক বন্ধন কি হয়? একক বন্ধন হইলে কি এটা নর্মালি রোটেট হইতে পারে, অর্থাৎ ঘূর্ণন করতে পারে। আর এই ঘূর্ণনটাকেই বলা হচ্ছে, ঘূর্ণনের ফলে যে এই গ্রুপ বা পরমাণুগুলোর আপেক্ষিক অবস্থার পরিবর্তন হচ্ছে একেই বলা হচ্ছে কনফার্মেশন। আশা করি আপনারা কনফার্মেশনটা বুঝছেন। এখন দেখেন আমরা যাই যে কনফার্মেশন কত প্রকার। সাধারণত সাধারণত কনফার্মেশন দুই প্রকার। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে ইক্লিপসড কনফার্মেশন আর একটা হচ্ছে স্ট্যাগার্ড কনফার্মেশন। এই ইক্লিপসড কনফার্মেশন আবার কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আংশিক ইক্লিপসড আর একটা হচ্ছে পূর্ণ ইক্লিপসড বা সম্পূর্ণ ইক্লিপসড। ঠিক আছে, আর আরেকটা আছে কি? স্ট্যাগার্ড।
স্টাগার্ড আবার কত প্রকার? স্টাগার্ডও আবার দুই প্রকার, একটা হচ্ছে আংশিক স্টাগার্ড আর একটা হচ্ছে পূর্ণ স্টাগার্ড। ঠিক আছে, তাহলে আমরা সাধারণত কনফার্মেশন কত প্রকার পাইলাম? দুই প্রকার, ইক্লিপসড এবং স্টাগার্ড। ইক্লিপসড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আংশিক ইক্লিপসড আর একটা হচ্ছে পূর্ণ ইক্লিপসড। আর স্টাগার্ড কত প্রকার? স্টাগার্ডও ওই একই, যে আংশিক এবং পূর্ণ। আশা করি এই জায়গাটা বুঝতে পারছেন। এখন আমরা জানবো যে ইক্লিপসড কনফার্মেশন কি এবং স্টাগার্ড কনফার্মেশনটা কি, তারপর আমরা বোঝাবো যে আংশিক কি আর পূর্ণ কি। আমি অবশ্যই পড়ানোর সাথে সাথে ভিজুয়ালাইজড করে দেখাবো, যাতে আপনাদের এই টপিকটা কি হয়, খুবই স্মুথলি আপনারা বুঝতে পারেন এবং অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারেন। আর আমিও চাইবো যে আপনারাও এইভাবে ভিজুয়ালাইজড করে করে পড়েন, তাহলে আপনাদের জন্য খুবই উপকারী হবে। তাহলে চলেন যাই, আমরা এখন পড়বো ইক্লিপস কি এবং স্টাগার্ড কি। চলেন দেখি আমরা এখন ইক্লিপসড কনফার্মেশন কাকে বলা হয়। দেখেন, ইক্লিপসড কনফার্মেশন যদি আমরা পড়তে চাই, সেক্ষেত্রে আমরা সংজ্ঞাটা আগে পড়ি, তারপর আমি এই যে চিত্র থেকে বোঝানোর চেষ্টা করব, এবং ওই যে আমি একটা গঠন এঁকে রাখছি ইথেনের, ওই গঠন থেকেও আমি বোঝানোর চেষ্টা করব। তাহলে চলেন যে ইক্লিপসড কনফার্মেশনটা কি। বলছে কোনো যৌগের অনুস্থিত পরমাণু বা গ্রুপ সমূহ সর্বাপেক্ষা নিকটে অর্থাৎ 0 ডিগ্রি কোণে অবস্থান করলে তাকে ইক্লিপসড কনফার্মেশন বলে। আপনারা বুঝছেন আশা করি, যে এই যে আমাদের যে যৌগটা নিয়েছিলাম, ওই যৌগের যে পরমাণু বা গ্রুপগুলা, এই গ্রুপগুলা যদি সর্বাপেক্ষা নিকটে অবস্থান করে, তাকে আমরা ইক্লিপসড কনফার্মেশন বলে থাকি। অর্থাৎ দেখেন, এই চিত্রটাই যদি আপনারা দেখেন, এই জায়গায় দেখেন, এই যে সবুজ নীল যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই নীল কালার এর এই যে একটা কার্বন এবং নিচে আর একটা কার্বন আছে, সেটা হচ্ছে এই লাল কালার দিয়ে আমি দেখাইছি। ঠিক আছে, একটা হচ্ছে ফ্রন্ট কার্বন আর একটা হচ্ছে ব্যাক কার্বন। এই ফ্রন্ট কার্বনটা যদি এই যে সবুজ কালারের হয়, এটাকে স্থির রাখা রয়েছে, আর এটাকে যদি ঘুরাই তাহলে আমি এই লালটা ঘোরাবো, হ্যাঁ, এই নীলটা ঘোরাবো না। এখন এটা যদি একটা কার্বন আর একটা কার্বনের উপরে বসাই দিই, তাহলে দেখেন এরপরে এর পাশে যে গ্রুপ বা পরমাণুগুলো ছিল, তাহলে সর্বাপেক্ষা নিকটে রয়েছে। হ্যাঁ, এদের ভিতরে কোন কত ডিগ্রি? 0 ডিগ্রি থাকবে। হ্যাঁ, তাহলে এই যে অবস্থান, একদম কাছাকাছি অবস্থানে থাকছে এই গ্রুপগুলো বা পরমাণুগুলো, এই অবস্থাকে বলা হচ্ছে ইক্লিপসড কনফার্মেশন। ঠিক আছে, এ আর যদি আমি ঘুরাই, এটা কিন্তু স্থির অবস্থায় রাখা আছে, যদি আমি ঘোরাই তাহলে এই ব্যাক কার্বনটা স্থির রেখে ফ্রন্ট কার্বনটা যদি আমি ঘুরাই, সেক্ষেত্রে কি হবে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল যখন ঘোরাবো, তখন দেখা যাবে যে এখানের এই এক্সটা কোথায় চলে আসবে? এই ওয়াইয়ের কাছে চলে আসবে, আর ওয়াইয়েরটা জেডের কাছে যাবে, জেডটা এক্সের কাছে যাবে। সেক্ষেত্রে তখন কি হবে? এটাকে বলা হবে আংশিক ইক্লিপসড। কি বলা হবে? সেটাকে বলা হবে আংশিক ইক্লিপসড। ঠিক আছে, এখন দেখেন, আমরা তো পড়ে আসছিলাম যে ইক্লিপসড হচ্ছে কয় প্রকার? ইক্লিপসড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আংশিক ইক্লিপস আর একটা হচ্ছে পূর্ণ ইক্লিপস, তাই না? আর দেখেন, এখানে পূর্ণ ইক্লিপসটাই দেখানো রয়েছে, অর্থাৎ এটা যদি এই এক্সটা যদি আমি দেখেন 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, তাহলে এক্সটা এখানে আসবে। এটাকে যদি আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, তখন এই এক্সটা কোথায় চলে আসবে? এই জেডের কাছে আসবে। আবার ওটাকে যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানো হয়, তাহলে এই এক্স কিন্তু এক্সের কাছেই চলে আসবে। তখন কিন্তু একটা পূর্ণ ঘূর্ণন হইল কার? এই এক্সের। তাহলে ওই জায়গার থেকে ঘূর্ণন শুরু করে যদি সেই জায়গায় আবার ফিরে যায়, এই অবস্থাকে বলা হবে আমাদের কি ইক্লিপস? এটাকে আমরা বলতে পারি যে পূর্ণ ইক্লিপস। আর যদি মনে করেন যে এখান থেকে ঘুরাই আমি এই ওয়াইয়ের জায়গায় নিয়ে আসলাম এক্সটা, তখন 120 ডিগ্রি অ্যাঙ্গেলের ঘূর্ণন হলো, এটাকে আমরা বলে থাকি আংশিক ইক্লিপসড। ঠিক আছে, কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি আংশিক ইক্লিপসড। আবার এখান থেকে এক্সট্রা নিয়ে যদি আমি আবার 20 ডিগ্রি অ্যাঙ্গেলে, এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘূর্ণন করাই, তাহলে সেটা এই কিসের কাছে আসবে? সেটা আসবে এই জেডের কাছে। তখন যে ঘূর্ণনটা হলো, এই ঘূর্ণনটাকে আমরা বলতে পারি কি ঘূর্ণন? এটাকে আমরা বলতে পারি যে আংশিক ইক্লিপস। আর যখন পূর্ণ ঘূর্ণন হয়ে যাবে, অর্থাৎ 300 কত ডিগ্রি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আবার এক্সের জায়গায় চলে যাবে, তখন আমরা এটাকে বলবো কি? এটাকে বলবো হচ্ছে পূর্ণ ইক্লিপসড। আশা করি আপনারা এই যে চিত্রটা দেখাইলাম, এই চিত্রটা বুঝতেন। আর এই চিত্র দেখেন, আমাদের কনফার্মেশনের ক্ষেত্রে অনেকগুলো ফর্মুলা রয়েছে। আমাদের বইতে যে ফর্মুলাটা সবচাইতে বেশি ইউজ করা হয়েছে, নিউম্যান ফর্মুলা, সেই ফর্মুলাটাই আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এখন দেখেন, এই যে এটা যদি চিত্রটা খেয়াল করেন, ঠিক আছে, তাহলে এটা কিভাবে তৈরি হচ্ছে? এইটা হয় হচ্ছে এইভাবে। ঠিক আছে, অর্থাৎ নিউম্যান সাহেব একটা কার্বনকে আর একটা কার্বনের উপরে বসায়, তারপরে
এই ফর্মুলাটা দেন। দেখেন যদি আমি একটা কার্বন আরেকটা কার্বনের উপরে বসাই তাহলে এটা অর্থাৎ এই সবুজ নীলটা এই নীলটার সামনাসামনি, এই লালটা এই লালটার সামনাসামনি এবং এই সবুজটার সামনাসামনি আসছে, তাই না? অর্থাৎ এইখানে এই কার্বনে যে হাইড্রোজেনগুলো রয়েছে এগুলো কি হয়েছে, সামনাসামনি অবস্থায় রয়েছে। আর যদি আপনারা একদম ভালো বুঝতে চান তাহলে আমার এই বন্ধনটা খুলে ফেলতে হবে। দেখেন, এখন খেয়াল করেন, দেখেন এখানে এরা কি রয়েছে, সর্বাপেক্ষা কাছাকাছি অবস্থায় রয়েছে, অর্থাৎ হাইড্রোজেনগুলো এর চেয়ে কাছাকাছি কিন্তু আর করা যায় না, এর চেয়ে কাছাকাছি আর করা যায় না। তাহলে এই অবস্থায় অর্থাৎ এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেনের মধ্যে কোণ হচ্ছে কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। তাহলেই কি হচ্ছে, এটাকে আমরা বলতে পারছি যে ইক্লিপসড কনফার্মেশন কোণ ইক্লিপসড। এটাকে আমি যদি ইক্লিপসড বুঝাইছি, এবার আমরা চলেন আংশিক ইক্লিপসড কি এবং পূর্ণ ইক্লিপসড কি সেটা একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই অবস্থায় আছে, মনে করেন এটা হচ্ছে ফ্রন্ট কার্বন, এটা হচ্ছে ব্যাক কার্বন, একটা কার্বনকে স্থির রেখে আর একটা কার্বনকে ঘোরাবো, ঠিক আছে? তাহলে মনে করেন এই যে ব্যাক কার্বনটাকে আমি স্থির রাখলাম আর এই ফ্রন্ট কার্বনটা আমি ঘোরাবো, আর ঘুরায় দেখবেন আমি এই সবুজটাকে আবার যদি সবুজটাকে জায়গায় ফিরাই নিয়ে আসি তাহলে এটাকে আমরা বলবো পূর্ণ ইক্লিপসড। আর একটা করে ঘূর্ণন দেব 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওই অবস্থাকে আমরা বলবো কি, ওই অবস্থাকে আমরা বলবো হচ্ছে আংশিক ইক্লিপস, ঠিক আছে? আর এই ঘূর্ণনটা কি একবারে কিন্তু 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে না, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরে থাকে, ঠিক আছে? তাহলে এই যে আমাদের এই অবস্থা ছিল, এখান থেকে আমি 60 ডিগ্রি দিলে এই মাঝখান বরাবর যাবে, হ্যাঁ? এই এখান থেকে আবার যদি আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল দিই তাহলে এই দেখেন এই দুটো কিন্তু কাছাকাছি চলে আসছে, এই দুটো আবার কাছাকাছি চলে আসছে, এই দুটো আবার কাছাকাছি চলে আসছে। এই অবস্থাকে আমরা বলে থাকি কি, এই অবস্থাকে বলে থাকি আংশিক ইক্লিপস। তারপরে আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরন দিলাম, তারপরে আবার দিলাম, দিলে দেখেন এগুলো আবার কি হয়ে যাচ্ছে, কাছাকাছি হয়ে যাচ্ছে। এই অবস্থাকে আমরা বলে থাকি কি, আংশিক ইক্লিপস। তারপরে আবার যখন 60 ডিগ্রি ঘুরালাম, 60 ডিগ্রি ঘুরাইয়ে আবার যখন কি দিলাম, আবার 60 ডিগ্রি ঘূর্ণন দিলাম, দেখেন সবুজটা আবার সবুজটার জায়গায় চলে আসছে। এই অবস্থাকে আমরা বলে থাকি পূর্ণ ইক্লিপসড। তাহলে এই সবুজটার থেকে ঘূর্ণন শুরু করছিল, আবার ঘূর্ণন দিয়ে এই সবুজটার অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে আবার জায়গা চলে আসছে। এই অবস্থাকে আমরা বলে থাকি পূর্ণ ইক্লিপসড। আর এই পদ্ধতিটা কি পদ্ধতি, এটা হচ্ছে নিউম্যান পদ্ধতি বা নিউম্যান প্রজেকশন। নিউম্যান সাহেব কি একটা কার্বনকে আর একটা কার্বনের উপরে বসায় এইভাবে তারপরে চিন্তা করেন, ঠিক আছে? অর্থাৎ একটা কার্বনকে স্থির রেখে আর একটা কার্বন ঘুরান এইভাবে, তাহলেই কি তৈরি হয় আমাদের এই দুই ধরনের কনফার্মেশন তৈরি হয়, একটা হচ্ছে ইক্লিপস আর একটা হচ্ছে স্টাগার্ড, ঠিক আছে? তাহলে আমরা ইক্লিপসটা বুঝলাম, এবার যাই আমরা স্টাগার্ডে। দেখেন এবার স্টাগার্ড কি বলা হচ্ছে যে কোনো যৌগের অনুষ্ঠিত পরমাণু বা গ্রুপ সমূহ সর্বাপেক্ষা দূরে অর্থাৎ 60 ডিগ্রি কোণে অবস্থান করলে তাকে স্টাগার্ড কনফার্মেশন বলে, ঠিক আছে? তাহলে বলছে এই যে আমাদের গ্রুপগুলা বা পরমাণুগুলা ছিল সেটা যদি সর্বাপেক্ষা দূরে অবস্থান করে তাকে আমরা বলবো স্টাগার্ড কনফার্মেশন, ঠিক আছে? তাহলে এই চিত্রের দিকে যদি একটু খেয়াল করেন, এখানে একটা এক্স রয়েছে, এই ওয়াই এবং জেড, ঠিক আছে? আর এই এক্সের পাশাপাশি আমি যদি না ঘুরাই, ঠিক আছে, অর্থাৎ এইগুলো যদি কার্বন হয়, দেখেন এই সবুজটা এই নীলটা যদি কার্বন হয়ে থাকে, ঠিক আছে, এটাকে যদি আমি এইভাবে রেখে দিই, কোনো ঘূর্ণন হয় নাই, ঠিক আছে, এইভাবে যদি রাখতাম তাহলে কি হতো, এটা আমাদের ইক্লিপসড হতো। এটাকে যদি আমি অর্থাৎ এই ব্যাক কার্বনটাকে যদি রেখে ফ্রন্ট কার্বনটা এইভাবে ঘুরাই, খেয়াল করেন এই ব্যাক কার্বনটা এইভাবে রেখে ফ্রন্ট কার্বনটা যদি এইভাবে ঘোরাই 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এখানের যে এক্স, আমি এক্স দ্বারা হাইড্রোজেন বোঝাইছি ওখানে, তাহলে এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইলে এই অবস্থানে চলে আসে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি দিতে পারি, এখানে এক্স দিতে পারে এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেখেন এটা হচ্ছে সর্বাপেক্ষা দূরে অবস্থান করলো, তাই না? কি অবস্থান করলো, সর্বাপেক্ষা দূরে অবস্থান করলো। এই অবস্থাকে আমরা বলে থাকি কি, এই অবস্থাকেই বলে থাকি আমরা স্টাগার্ড, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকবার যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, দেখেন আর যদি 60 ডিগ্রির চেয়ে একটু বেশি দিই তাহলে এটার কাছাকাছি চলে আসে, তাহলে সর্বাপেক্ষা দূরে হচ্ছে না, ঠিক আছে? অর্থাৎ দুইটা এই পাশের যে এই পরমাণুটা থাকবে, এই পাশেও পরমাণু যেটা থাকবে, এই দুইজনের থেকে সর্বাপেক্ষা দূরে অবস্থান করতে হবে। অর্থাৎ এই পূর্ণ জায়গাটা কত ডিগ্রি, এই জায়গাটা পুরাটাই হচ্ছে 120 ডিগ্রি। 60 ডিগ্রি অ্যাঙ্গেলেই যখন যাবে তখন এই পরমাণু বা এই পরমাণুর থেকে সর্বাপেক্ষা দূরে যাবে। আশা করি যে আপনারা বুঝতে পারছেন জিনিসটা কি। অর্থাৎ এই যে স্টাগার তৈরি হলো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলে, এটাকে আবার যদি আমি 60 ডিগ্রি ঘুরাই তাহলে সেটা কিন্তু ইক্লিপসড হয়ে যাবে। আবার 60 ডিগ্রি ঘুরালে সেটা কি হবে, আবার স্টাগার হবে। আবার যদি আমি 60 ডিগ্রি ঘুরাই আবার ইক্লিপসড হয়ে যাবে। এইভাবে করতে করতে যখন এটা জায়গায় ফিরে আসবে তখন এটাকে আমরা বলবো হচ্ছে পূর্ণ স্টাগার। আশা করি আপনারা বুঝতে পারছেন।
ঠিক আছে। আর এই স্টাগার্টের ভিতরে কিন্তু গস থাকবে এবং অ্যান্টি কনফার্মেশন থাকবে, সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো। আশা করি আপনারা যে স্টাগার্ট কনফার্মেশন এটা বুঝছেন এই চিত্রে। তাহলে এটা যদি ঘুরাই আমি 60 ডিগ্রি, তাহলে এটা এক্স চলে আসলো, আবার এই এক্সটাকেই তো ঘোরাচ্ছি তাই না, তখন ওয়াই কিন্তু এখানে চলে আসবে তাই না, এই ওয়াইটা এখানে চলে আসবে এবং জেডটা এখানে চলে আসবে। তারপর এইভাবে ঘুরাইতে ঘুরাইতে এই এক্স এক সময় এই এক্সের জায়গায় চলে আসবে। এই অবস্থাকে আমরা বলবো কি, এই অবস্থাকেই আমরা বলবো, আমরা কিন্তু একটা ঘূর্ণন দিয়ে দেখাইছি। অর্থাৎ আমি যদি এক্সটাকে এখান থেকে টেনে এখানে ঘুরাইতাম, তাহলে এই যে পিছনের যে ব্যাক কার্বনটা ছিল, আমরা ব্যাক কার্বনটাকে ঘোরাচ্ছি, ঠিক আছে, আর ফ্রন্ট কার্বনটা এইভাবে রেখে দিয়েছি। সেক্ষেত্রে এক্স এখানে চলে আসবে, ওয়াই এখান থেকে এখানে চলে যাবে, জেড এখান থেকে এখানে চলে যাবে। একটা ঘূর্ণন দেখানো হয়েছে, ঠিক আছে, দিয়ে বোঝানো হয়েছে। আর এদের ভিতরে দূরত্ব কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে, ঠিক আছে। আর এখানে দেখেন এই দুটোর ভিতরে আমাদের এখানে আসছিল কত ডিগ্রি, এই এক্স আর এক্স এর ইক্লিপসটা এখানে 0 ডিগ্রি হচ্ছিল। কিন্তু সেক্ষেত্রে আমি যদি বলি এই যে কোণ তৈরি হয়েছিল এখানে কিন্তু 120 ডিগ্রির কোণ ছিল, ঠিক আছে, ইক্লিপস হইতে গেলে 120 ডিগ্রির কোণ লাগে। আর এই যে আমাদের স্টাগার্ট হইতে 60 ডিগ্রি কোণ লাগে। আশা করি আপনারা ভালো করেই বুঝছেন। তাহলে আমরা পড়লাম আজকে কনফার্মেশন। কনফার্মেশনটা কি, কনফার্মেশনটা ছিল কোনো যৌগের যে পরমাণু বা গ্রুপগুলো রয়েছে এগুলো কার্বন কার্বন একক বন্ধনের ঘূর্ণনের ফলে যে বিভিন্ন অবস্থার সৃষ্টি করে, সেই অবস্থানকে আমরা বলে থাকি কি, কনফার্মেশন। কনফার্মেশন আবার কত প্রকার ছিল, কনফার্মেশন সাধারণত 2 প্রকার ছিল। একটা হচ্ছে ইক্লিপস কনফার্মেশন, সে ইক্লিপস কনফার্মেশন আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, আংশিক এবং পূর্ণ, যেটা আমরা আস্তে আস্তে দেখলাম। তারপরে আসলাম স্টাগার্ট। স্টাগার্ট আবার 2 প্রকার ছিল, একটা হচ্ছে আংশিক আর একটা হচ্ছে পূর্ণ, ঠিক আছে। এবার আমরা এইভাবে কি করছিলাম, আংশিক এবং পূর্ণ ইক্লিপস কাকে বলে সেটা জানলাম। এবার আংশিক ইক্লিপস কাকে বলে এবং পূর্ণ ইক্লিপস কাকে বলে সেটা আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি, স্টাগার্ডও ওইভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা ভালো করে বুঝবেন ভিজুয়ালাইজ করে করে। এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কোনো উপকারে আসে, তাহলে আমার ইউটিউব চ্যানেল যেটা বিএসসি কেমিস্ট্রি প্লাস, এই ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পেজে আমার যে ফেসবুক পেজ রয়েছে রসিন রসান, এই পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। খুঁটিনাটি অনেক বিষয় এই পেজের আমি আপলোড করে থাকি। তাহলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।